তো হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা শিখব পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্যের অংশ। সো এই ভিডিওটায় কিন্তু আমি পার্টস অফ স্পিচটা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তো এই ভিডিওটি যদি আপনি পুরোটা স্কিপ না করে দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা পার্টস অফ স্পিচ শিখে যাবেন, ঠিক আছে? সো পার্টস অফ স্পিচ নিয়ে প্রশ্ন থাকার কথা না। সো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। সো ফার্স্ট অফ অল, পার্টস অফ স্পিচ মানে কি সেটা আপনাদেরকে জানতে হবে। পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ, অর্থাৎ একটি বাক্য বা ইংরাজি একটি সেন্টেন্সের প্রতিটি অংশকে আলাদা আলাদা করে পার্টস অফ স্পিচ বলা হয়। সো পার্টস অফ স্পিচ ৮ প্রকার। হ্যাঁ, পার্টস অফ স্পিচ কিন্তু ৮ প্রকার। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। 1, প্রথমটা হচ্ছে নাউন, তারপর হচ্ছে প্রোনাউন, তারপর হচ্ছে ভার্ব, 4 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ, 5 নম্বর হচ্ছে অ্যাডভার্ব, 6 নম্বর হচ্ছে প্রিপজিশন, 7 নম্বর হচ্ছে কনজাংশন, এবং লাস্ট 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন। সো পার্টস অফ স্পিচ কিন্তু এই টোটাল 8 প্রকার। হ্যাঁ, সো পার্টস অফ স্পিচ কয় প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার। এটা আপনারা একটু মুখস্থ করে নেবেন। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবার আমি আপনাদেরকে দেখাবো কোনটা কোন পার্টস অফ স্পিচ। সো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই আপনারা পার্টস অফ স্পিচের যে 8টা পার্টস অফ স্পিচ আছে, অবশ্যই আপনারা এই 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। সো অ্যাট ফার্স্ট আমরা পার্টস অফ স্পিচের নাউন দেখব। নাউন কাকে বলে আর কোনটা নাউন? তো নাউন কাকে বলে? যে কোনো কিছুর নামকেই নাউন বলে, ঠিক আছে? যে কোনো কিছুর নামকেই নাউন বলে। যে কোনো কিছুর নামকেই নাউন বলে। তো আমি যদি যেমন রহিম, করিম, ঠিক আছে? রহিম, করিম, তারপরে যে কোনো স্থানের নাম, ঠিক আছে? ঢাকা, খুলনা। তো আপনারা বাংলায় বিশেষ্য পদ শেখেননি, যে কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। তো সেই রকমই পার্টস অফ স্পিচ বা বাক্যের অংশ এখানে নাউন মানে যে কোনো কিছুর নাম, ঠিক আছে? যে কোনো কিছুর নামকেই নাউন বলে। ঢাকা, খুলনা, মিরপুর, বা যে কোনো কিছুর নাম, যেমন হচ্ছে আর্মি, পুলিশ, ঠিক আছে? আর্মি, পুলিশ, এগুলো বাহিনীর নাম না, এই জন্য এগুলো হচ্ছে নাউন। যে কোনো কিছুর নামকেই নাউন বলে। যেমন বিভিন্ন ফলের নাম, অ্যাপল, পাপাইয়া, মানে যেগুলো কিছুর নাম হলে সেটা নাউন। আশা করি আমি নাউন কি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো আমি যদি একটি সেন্টেন্স লিখি, যেমন হচ্ছে রহিম ইজ আ গুড বয়। রহিম ইজ আ ভেরি গুড বয়। সো রহিম ইজ আ ভেরি গুড বয়, এটা একটা সেন্টেন্স। সো এই সেন্টেন্সটা কিন্তু দেখুন আলাদা আলাদা ওয়ার্ড দিয়ে গঠিত, এবং এই আলাদা আলাদা ওয়ার্ডগুলো কিন্তু আলাদা আলাদা যে পার্টগুলো আছে, এগুলো কিন্তু পার্টস অফ স্পিচ, বাক্যের অংশ বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন রহিম, প্রথমটা আছে রহিম। সো রহিম কি একটা মানুষের নাম না? এটা হচ্ছে নাউন, ঠিক আছে? সো যে কোনো কিছুর নামকেই নাউন বলে। তো রহিম ইজ আ ভেরি গুড বয়, এই সেন্টেন্সে রহিম নাউন এবং বয় নাউন কারণ বয় মানে হচ্ছে বালক। সো এটাও কিন্তু মানুষের পরিচয় বোঝাচ্ছে, ছেলে না মেয়ে। তো বলা যায় বয়ও কিন্তু মানুষের এক ধরনের নাম বোঝাচ্ছে, যার কারণে বয় নাউন। কিছুর নাম হইলেই সেটা নাউন হোক, সেটা মানুষের হোক বা স্থানের হোক বা জায়গার হোক বা ফল, বাহিনী, যে কোনো কিছু, অর্থাৎ নাম হইলেই সেটা নাউন হবে। সো আশা করি আমি আপনাদেরকে নাউন জিনিসটা বুঝাইতে পারছি। এবার আমি দেখাবো প্রোনাউন। সো এবার আমি আপনাদেরকে দেখাবো প্রোনাউনটা কি। নামের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো কিন্তু প্রোনাউন। সো নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয়
সেগুলোই নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে প্রোনাউন বলে। সেগুলো কী বলে? প্রোনাউন বলে। সো আমি আবারও বলছি, নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু প্রোনাউন বলে। তো আমি আগে একটি এক্সাম্পল লিখেছিলাম, যেটা হচ্ছে রহিম ইজ আ ভেরি, সো আমি আগে একটি সেন্টেন্স লিখেছিলাম, সেটা হচ্ছে রহিম ইজ আ ভেরি গুড বয়। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কি লিখেছি, রহিম ইজ আ ভেরি গুড বয়। রহিম একজন খুবই ভালো ছেলে, বা তো এখানে আমি রহিম খুবই ভালো ছেলে না বলে যদি লিখি সে খুব ভালো ছেলে, ঠিক আছে। সো রহিম না লিখে যদি আমি রহিমকে উল্লেখ করে লিখি, হি ইজ আ ভেরি গুড বয়, কি লিখি, হি ইজ আ ভেরি গুড বয়, সে খুবই ভালো ছেলে, সে খুবই ভালো ছেলে। সো এখানে আমি রহিমের পরিবর্তে কী ব্যবহার করলাম? হি, ঠিক আছে। সো এখানে হচ্ছে হিটা কি? প্রোনাউন, অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হবে সেটাই প্রোনাউন। তো আমি যদি আরেকটা দেখাই আপনাদেরকে, যদি বলি রহিম অ্যান্ড করিম আর প্লেয়িং ফুটবল। সো আমি দেখুন প্রথমে লিখেছি রহিম অ্যান্ড করিম প্লেয়িং ফুটবল। সো এখানে দেখতে পাচ্ছেন রহিম একটা নাউন, আর হচ্ছে করিম এটাও কিন্তু একটা নাউন, অর্থাৎ যে কোনো কিছুর নাম বোঝাইলে সেটা কিন্তু নাউন হবে। তো আমি এখানে দেখুন লিখেছে রহিম অ্যান্ড করিম আর প্লেয়িং ফুটবল। এখানে ফুটবলটাও কিন্তু একটা খেলা নাম, তো যে সেটা একটা নাউন। সো এখানে আমি বলেছি রহিম অ্যান্ড করিম প্লেয়িং ফুটবল, কিন্তু আমি এখানে রহিম অ্যান্ড করিম না লিখে আমি যদি লিখি দে আর প্লেয়িং ফুটবল, দে আর প্লেয়িং ফুটবল। সো দেখুন আমি রহিম অ্যান্ড করিম না লিখে রহিম অ্যান্ড করিমকে উদ্দেশ্য করে লিখলাম দে, অর্থাৎ তারা ফুটবল খেলছে। রহিম অ্যান্ড করিম অর্থাৎ রহিম এবং করিম, এখানে দেখতে পাচ্ছেন রহিম অ্যান্ড করিম আর প্লেয়িং ফুটবল। রহিম এবং করিম ফুটবল খেলছে, এটা না লিখে আমি রহিম এবং করিমকে উদ্দেশ্য করে বললাম দে আর প্লেয়িং ফুটবল, অর্থাৎ তারা ফুটবল খেলছে। অর্থাৎ আমি রহিম অ্যান্ড করিমের পরিবর্তে কী ব্যবহার করলাম এখানে? দে, অর্থাৎ তারা। সো এটাও কিন্তু প্রোনাউন। অর্থাৎ নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোই প্রোনাউন। যেমন হচ্ছে আমি যদি বলি হি, শি, আই, তারপর হচ্ছে দে মানে তারা, উই মানে আমরা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু প্রোনাউন। অর্থাৎ নামের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হবে সেইগুলোই কিন্তু প্রোনাউন। তো আশা করি আপনারা প্রোনাউন কি সেটাও কিন্তু খুব ভালো করে বুঝেছেন। সো এইবার আমি আপনাদেরকে দেখাবো ভার্ব, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। পার্টস অফ স্পিচের মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ কিন্তু ভার্ব। সো ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া। ভার্ব অর্থ কি? ভার্ব অর্থ ক্রিয়া, মানে যে কোনো কাজ করাকেই কিন্তু ভার্ব বলে, ঠিক আছে। যেমন আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে ইট অর্থ খাওয়া, অর্থাৎ আমি ভাত খাই। সো খাওয়া একটা কাজ, সো এইখানে ইট হচ্ছে ভার্ব। তারপরে আমি যদি বলি যে দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানে খেলে কোনটা? ফুটবল। এখানে দে হচ্ছে তারা, এটা হচ্ছে আমি আগে বলেছি দে, অর্থাৎ এটা হচ্ছে নামের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে তারা, তো এটা কিন্তু প্রোনাউন। এবং এখানে ফুটবল একটি খেলার নাম, এটা কিন্তু নাউন। আর এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে প্লে, অর্থাৎ খেলে। সো খেলা একটি কাজ, এটা কিন্তু ভার্ব। সো কাজ বোঝালেই কিন্তু সেটা ভার্ব হয়। কিন্তু আপনারা একটি জিনিস জেনে রাখবেন, নাম্বার ও পার্সন অনুসারে কিন্তু ভার্ব পরিবর্তিত হয়। যেমন আমি এখানে লিখেছি আই ইট রাইস, আমি ভাত খাই। আবার এখানে আরেকটি যদি আমি লিখি তাহলে হির সাথে কিন্তু হবে ইটস রাইস, সে ভাত খায়। এখানে দেখতে পাচ্ছেন ইট অর্থাৎ খাওয়া, এখানেও কিন্তু ইট দিয়েছি, কিন্তু এখানে ইটের সাথে এস যুক্ত করতে হয়েছে, কারণ এটা কিন্তু এই যে সাবজেক্টের অর্থাৎ আই এবং হির নাম্বার এবং পার্সন অনুযায়ী এই ভার্বটা হয়েছে, ঠিক আছে।
সো আপনারা এটা কিন্তু টেন্স যখন শিখবেন, টেন্স শিখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন যে কোন ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করবেন, কোন ভার্বের শেষে কী দিবেন। তো এটা কিন্তু নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। আমরা কিন্তু আর কি টেন্সের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। সো টেন্স যদি আপনি ফুল শিখে যান, সো টেন্স শিখলে কিন্তু কোন ভার্বে কী হবে সেটা কিন্তু আপনি খুব ক্লিয়ারলি জেনে যাবেন। আর আপাতত আপনার যেটা শিখতে হবে সেটা কিন্তু পার্টস অফ স্পিচ। ভার্ব কেমন হচ্ছে আপনার জানার বিষয় না, ভার্ব কোন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হচ্ছে আপাতত আপনার জানার বিষয় না। আপনি খালি শুধু এইটুকু জানার চেষ্টা করুন যে কোনটা ভার্ব, কোনটা নাউন, কোনটা প্রোনাউন। সো দেখতে পাচ্ছেন এখানে ইট অর্থ হচ্ছে খাওয়া, এটা হচ্ছে ভার্ব। আবার এখানে ইট অর্থ খাওয়া, এটা হচ্ছে ভার্ব। সো যেখানে খাওয়া অর্থ অর্থাৎ যেখানে কাজ করা অর্থ প্রকাশ করে সেটা কিন্তু ভার্ব হবে। যেমন বলি দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, সেখানে কিন্তু প্লে অর্থাৎ খেলা, সেটা কিন্তু ভার্ব হচ্ছে। আবার অনেক ভার্বে কিন্তু যে ভার্বের যে মিনিংটা আর কি হচ্ছে হিডেন থাকে বা অনেক ভার্বের থাকেও না। যেমন আমি যদি বলি আই এম আ বয়, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাহলে দেখতে পাচ্ছেন আই অর্থাৎ আমি, এ অর্থাৎ একজন, স্টুডেন্ট অর্থাৎ ছাত্র। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম এ স্টুডেন্ট অর্থ কী বলি, আমি একজন ছাত্র। কিন্তু এখানে অ্যাম কথাটার কোনো কিন্তু আর কি অর্থ প্রকাশ পাচ্ছে না, এটা আছে হাইড আছে। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, এখানে অ্যাম অর্থ হয়, ঠিক আছে, এটা কিন্তু বি ভার্ব। সো বি ভার্ব কিন্তু অনেকগুলো বি ভার্ব আছে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। কোনটা কোন ভার্ব এটা আপনার জানার বিষয় না, আমি আগে বলেছি। আপনারা খালি দেখবেন পার্টস অফ স্পিচগুলো আপনি চিনতে পারছেন কি না। তারপরে আবার যদি আমি লিখি হি ইজ স্টুডেন্ট, সে একজন ছাত্র। সো আমি আগেই বলেছি এই যে এখানে হচ্ছে সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী কিন্তু আর কি ভার্বটা চেঞ্জ হয়। সো আমি আবারও বলছি আপনাদের কোন ভার্বের শেষে কী হয়, মানে কোন সাবজেক্টের শেষে কোন নাম্বার বা পার্সনের শেষে কোন ভার্ব বসে সেটা আপনি টেন যখন করবেন সেটা এ টু জেড জেনে যাবেন। সো এটা এখন না জানলেও চলবে। তো দেখুন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, ঠিক আছে। এখানে কিন্তু এম, আবার হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখানে দেখতে পাচ্ছেন ইজ আর এম এর কিন্তু কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না, অর্থাৎ এটা হিডেন আছে। এখানে অর্থ হচ্ছে হয়, ঠিক আছে। আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। কিন্তু আপনারাও কিন্তু বলার সময় বলবেন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। সো এটা কিন্তু হাইড আছে, ঠিক আছে, অনেক সময় আবার প্রকাশও পায় না। সো এইগুলো কিন্তু ভার্ব, সো বুঝতে পারছেন এইসব অনেক সময় এই ভার্বগুলো কিন্তু আর কি অর্থ প্রকাশ পায় না, অর্থাৎ হাইড থাকে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় ভার্বের কোনো অর্থ প্রকাশ করে না। সো ভার্ব নিয়ে আপনারা যদি টেন্সের ক্লাসগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনারা ভার্বের ধারণা আপনার ফুল ক্লিয়ার হয়ে যাবে। সো অবশ্যই আপনারা টেন্সটা কমপ্লিট করবেন, ঠিক আছে। সো বেসিক গ্রামার শিখতে কিন্তু 4টা জিনিস শিখলে কিন্তু আপনি বেসিক গ্রামার পারবেন, সেটা হচ্ছে নাম্বার, পার্সন, পার্টস অফ স্পিচ এবং টেন্স। এই 4টা জিনিস বেসিক যে গ্রামার, এই 4টা বেসিক গ্রামার শিখলে কিন্তু আপনারা যে কোনো গ্রামার করতে পারবেন, বা ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিংয়েরও প্রায় অর্ধেকের বেশি আর কি শিখে যাবেন, ঠিক আছে। সো অবশ্যই 4টি বেসিক গ্রামার খুব ভালোভাবে আয়ত্ত করে নেবেন। তো আশা করি ভার্বটা বুঝে গিয়েছে। সো এবার আসি 4 নম্বরে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ জিনিসটা কি? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করলে তাকে কিন্তু অ্যাডজেক্টিভ বলে। নাউন বা প্রোনাউনের, সো দেখতে পাচ্ছেন নাউন, প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করলে কিন্তু তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমনটা আপনারা বাংলায় বিশেষণকে বলেন, ঠিক আছে, বিশেষণ আর অ্যাডজেক্টিভ একই জিনিস, ঠিক আছে। তো আমি যদি একটি উদাহরণ দিই, যেমন রহিম ইজ এ গুড বয়, রহিম ইজ গুড রহিম ইজ আ গুড বয়, রহিম একজন ভালো ছেলে। দেখুন রহিম একজন ভালো ছেলে, রহিম ইজ আ গুড বয়, রহিম ভালো ছেলে। এই গুডটা কে? এই গুডটা কিন্তু রহিম, অর্থাৎ এটা কি নাউন, রহিম হচ্ছে নাউন। তাহলে আমি আগেই বলেছি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তো এটা রহিম ইজ আ গুড বয়, তো এখানে গুড অর্থাৎ ভালোটাকে রহিম, এটা কিন্তু রহিমের হচ্ছে একটি গুণ প্রকাশ করছে যে রহিম খুবই ভালো ছেলে, রহিম ইজ আ গুড বয়, রহিম ভালো ছেলে। তো এটা গুডটাকে রহিম, তো এখানে কিন্তু এই গুডটা হচ্ছে রহিমকে মডিফাই করছে, অর্থাৎ রহিমের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করছে। তো এই গুডটা হচ্ছে কিন্তু আর কি
এখানে এই গুডটা কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো আমি যদি আরেকটি উদাহরণ দিই, যেমন দেয়ার ইজ, সো আমি যদি বলি দেয়ার ইজ লিটল ওয়াটার, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য জার, ইন দ্য জার, ঠিক আছে, যে জারটিতে খুবই সামান্য পানি আছে। দেয়ার ইজ আ লিটিল, এখানে লিটিল অর্থটা হচ্ছে সামান্য, ঠিক আছে। দেয়ার ইজ আ লিটিল ওয়াটার, এখানে দেখুন দেয়ার ইজ আ লিটিল ওয়াটার, লিটিল মানে সামান্য কি, সামান্য পানি। এই পানির কিন্তু পরিমাণ প্রকাশ করছে এই লিটিল, ঠিক আছে, মানে কি খুব সামান্য পরিমাণ পানি আছে। দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য জার, অর্থাৎ জারটিতে সামান্য পানি আছে। এখানে লিটিল, এই লিটিলটা হচ্ছে আর কি অ্যাডজেক্টিভ, এই লিটিলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই লিটিলটা কি, এই লিটিলটা হচ্ছে ওয়াটার অর্থাৎ পানি, মানে পানি কি নাউনের পরিমাণ প্রকাশ করছে। সো লিটিল এটা কিন্তু অ্যাডজেক্টিভ। সো আমি যদি আরও কিছু উদাহরণ দিই, যেমন হি ইজ ভেরি অনেস্ট, ইজ ভেরি অনেস্ট, সে খুবই সৎ, ইজ ভেরি অনেস্ট, সে খুবই সৎ। এখানে অনেস্টটাকে, অনেস্টটা হচ্ছে সে, ঠিক আছে, এটা কি প্রোনাউন না? তো আমি কি বলেছি, নাউন প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝালে সেটা হচ্ছে আর কি অ্যাডজেক্টিভ। সো এখানে কি এই অনেস্টটা কি, অনেস্টটা সে, অর্থাৎ সে অর্থাৎ এখানে কারোর দোষ গুণ বোঝাচ্ছে। সো এই অনেস্টটা কিন্তু অ্যাডজেক্টিভ। সো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আমরা বলি দে আর ভেরি ব্যাড, তারা খুবই খারাপ। সো এখানে কি তাদের অর্থাৎ কারা খারাপ, তারা খারাপ, অর্থাৎ হচ্ছে এখানে প্রোনাউনের দোষ বোঝাচ্ছে, অর্থাৎ এই ব্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে আমি যদি বলি আই ক্যান ইট 5 ব্রেড, I can eat 5 breads at a time, at a time, অর্থাৎ আমি একবারে 5টা রুটি খেতে পারি। সো আই ক্যান ইট 5 ব্রেডস অ্যাট আ টাইম, আমি একবারে 5টা রুটি খেতে পারি। দেখতে পাচ্ছেন এখানে কি আছে, 5 ব্রেডস। সো এখানে 5 ব্রেডস, এটা হচ্ছে 5 ব্রেডস। সো এখানে 5টা কি, এটা হচ্ছে 5টা রুটি। সো এখানে দেখতে পাচ্ছেন এই রুটি অর্থাৎ নাউন, রুটি হচ্ছে নাউন, একটা খাবারের নাম নাউন। সো এই 5 দ্বারা কি 5টা ব্রেড অর্থাৎ রুটির একটি পরিমাপ, অর্থাৎ নাউনের পরিমাপ বোঝাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ বোঝাচ্ছে বা সংখ্যা বোঝাচ্ছে, নাউনের সংখ্যা বোঝাচ্ছে। তো এটা কিন্তু একটি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো আমি আশা করি জিনিসটা বোঝাইতে পেরেছি। আমি আবারও বলছি, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি প্রকাশ করে। তো আমি কিন্তু আপনাদের উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছি। সো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করলে সেটাই কিন্তু অ্যাডজেক্টিভ। আশা করি জিনিসটা বুঝছেন। সো অ্যাডজেক্টিভের পরে এবার আসে অ্যাডভার্ব, ঠিক আছে। সো অ্যাডভার্বটা কি, আমরা দেখেছিলাম নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করলে সেটা হয় অ্যাডজেক্টিভ। কিন্তু নাউন বা প্রোনাউন বাদে অ্যাডজেক্টিভ বা ভার্বের দোষ গুণ অবস্থা পরিমাণ প্রকাশ করলে সেটা কিন্তু অ্যাডভার্ব। আপনারা একটু গোলাই ফেলবেন না, আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। অ্যাডজেক্টিভ ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত বা মডিফাই করলে তাকে অ্যাডভার্ব বলে। এটা ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন হি ইজ আ ভেরি অনেস্ট ম্যান, সে খুবই সৎ মানুষ, সে একজন খুবই সৎ মানুষ। এখানে দেখতে পাচ্ছেন হি ইজ আ ভেরি অনেস্ট ম্যান, এখানে সো আমি একটু উদাহরণ লিখেছি, হি ইজ আ ভেরি অনেস্ট ম্যান। তো এখানে যদি অনেস্ট কথাটা দেখেন, অনেস্টকে সে অনেস্ট, এটা কি এই অনেস্টটা হচ্ছে সরাসরি সে, আমি যদি এটা কেটে দিয়ে রহিম লিখি, সো রহিম বুঝতে একটু সুবিধা হবে। রহিম ইজ আ ভেরি অনেস্ট ম্যান, রহিম খুবই ভালো, রহিম খুবই সৎ মানুষ। এখানে সৎটা হচ্ছে রহিম, এটা সরাসরি কিন্তু এই নাউনকে মডিফাই করছে, অর্থাৎ এই অনেস্টটা কিন্তু আর কি অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা যদি বলি ভেরিটা কি, এই ভেরিটা কি,
ভেরি অনেস্ট, খুবই সৎ, খুবই সৎ, খুবই সৎ। এখানে ভেরিটা কোনটা ভেরি? এটা সৎ মানে খুবই সৎ। সো এটা সরাসরি কিন্তু কাকে মডিফাই করছে? এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তাই কিন্তু এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, সো এই অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন বা প্রোনাউনকে, কিন্তু অ্যাডভার্ব মডিফাই করে হলো অ্যাডজেক্টিভ অথবা ভার্বকে, অ্যাডজেক্টিভ অথবা ভার্বকে। তো আমি আবারও বলি, এখানে দেখতে পাচ্ছেন ভেরি মানে খুব, রহিম ইজ আ ভেরি অনেস্ট ম্যান, সে খুবই সৎ মানুষ। এখানে খুবই কি সৎ, তো এটা কি কাকে মডিফাই করছে? সৎকে অর্থাৎ অনেস্টকে। এটা কি অ্যাডজেক্টিভ। তো সো আমরা বলতে পারি অ্যাডভার্ব অ্যাজেক্টিভ অথবা ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ বা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন আমি যদি বলি শুধু যদি বলি অনেস্ট, অনেস্ট মানে সৎ, কিন্তু আমি যদি বলি ভেরি অনেস্ট মানে খুবই সৎ, এখানে কিন্তু অনেস্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য বলছে। সো এখানে ভেরিটা কিন্তু অ্যাডভার্ব। সো মাঝে মাঝে কিন্তু অ্যাডভার্ব নিজে অ্যাডভার্বকেও মডিফাই করে থাকে। একটা জিনিস মনে রাখবেন, বেশিরভাগ অ্যাডভার্বের শেষে কিন্তু এল ওয়াই যুক্ত থাকে। কী থাকে? এল ওয়াই। তাই বলে এল ওয়াই যুক্ত থাকলে যে অ্যাডভার্ব এমনটা কিন্তু না। তো বেশিরভাগ অ্যাডভার্বের শেষে এল ওয়াই যুক্ত থাকে। যেমন ইউজুয়ালি, রেগুলারলি, যেমন রেগুলারলি, বা যদি আমি লিখি হি গোজ টু স্কুল রেগুলারলি, হি গোজ টু স্কুল রেগুলারলি, হি গোজ টু স্কুল রেগুলারলি। সে প্রতিনিয়ত স্কুলে যায়। সে প্রতিনিয়ত কী করে? সে প্রতিনিয়ত, এখানে দেখতে পাচ্ছেন হি গোজ টু স্কুল রেগুলারলি, সে প্রতিনিয়ত কী করে? গোজ টু স্কুল, স্কুলে যায়, অর্থাৎ সে প্রতিনিয়ত যায়। এখানে কিন্তু সরাসরি এই ভার্বকে মডিফাই করছে, অর্থাৎ ভার্বকে অথবা অ্যাডজেক্টিভকে যদি কেউ মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, সো এখানে রেগুলারলি হচ্ছে অ্যাডভার্ব। তো আমি আগে বলেছি অনেক বেশিরভাগ অ্যাডভার্বের শেষে কিন্তু এল ওয়াইটা যুক্ত থাকে। আরেকটা জিনিস জেনে রাখুন, অনেক অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করা হয়। যেমন রেগুলার, রেগুলার মানে হচ্ছে নিয়মিত, রেগুলার, রেগুলার অর্থাৎ নিয়মিত। যেমন বলি হি ইজ ভেরি রেগুলার, সে খুবই নিয়মিত, হি ইজ ভেরি রেগুলার, সে খুবই নিয়মিত। তাহলে এই রেগুলার কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু রেগুলারের শেষে এল ওয়াই যোগ করে রেগুলারলি, রেগুলারলি, রেগুলারলি হয়েছে, যেটা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব। রেগুলার, এখানে রেগুলার হচ্ছে অ্যাডজেক্টিভ এবং রেগুলারলি হচ্ছে অ্যাডভার্ব। আমি আগে বলেছি অ্যাডভার্ব হচ্ছে কাকে মডিফাই করবে? অ্যাডভার্ব মডিফাই করবে অ্যাডজেক্টিভ অথবা ভার্বকে, এবং যদি সরাসরি নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা প্রকাশ করে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। আমি আবারও একবার বলছি, নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি প্রকাশ করলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু নাউন বা প্রোনাউনকে প্রকাশ না করে যদি অন্য কাউকে, যেমন অ্যাডজেক্টিভ বা ভার্বকে মডিফাই করে সেটা কিন্তু অ্যাডভার্ব। যেমন ভেরি, তারপর রেগুলারলি, ইউজুয়ালি, তারপর হচ্ছে বিউটিফুলি। ঠিক আছে, তারপর আরও অনেক আছে, যেমন ওফেন, হ্যাঁ এইগুলো অনেক আছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু অ্যাডভার্ব। তো আপনারা যদি একটু প্র্যাকটিস করেন, অর্থাৎ বিভিন্ন সেন্টেন্স বা বিভিন্ন প্যারাগ্রাফ পড়েন, যে পড়ে পড়ে নাউন প্রোনাউন এগুলো আলাদা করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা অ্যাডভার্ব শিখে যাবেন। ঠিক আছে, তো অ্যাডভার্ব দেখতে দেখতে আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আপনারা খালি চিনে রাখুন অ্যাডভার্বটা কোথায় থাকে এবং অ্যাডভার্বের যে পজিশন। দেখুন, নাউন বা প্রোনাউন ভার্বের শেষে, একটি সেন্টেন্সের শুরুতে বা শেষে বসে, তারপরে আর সাবজেক্টের পরে ভার্ব থাকে। ঠিক আছে, এই মানে সাবজেক্ট ভার্বের একটা কিন্তু পজিশন আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে অ্যাডভার্বের কিন্তু সচরাচর কোনো পজিশন থাকে না। তো আপনি যদি এখানে রেগুলার কথাটা যদি এই যে সাবজেক্টের আগেও বসান তাও কিন্তু হবে। যেমন রেগুলারলি হি গোজ টু স্কুল, কি প্রতিনিয়ত সে স্কুলে যায়। ঠিক আছে, তো এইরকম। তারপরে আপনি যদি বলি যে হি অফেন গোজ টু স্কুল, হি অফেন গোজ টু স্কুল, সে প্রায় হি অফেন গোজ টু ঢাকা, সে প্রায় ঢাকায় যায়, হি অফেন গোজ টু ঢাকা, সে প্রায় যায়। এখানে কিন্তু এই অফেনটা অর্থাৎ প্রায়টা কাকে মডিফাই করছে? গোজ অর্থাৎ ভার্বকে। সো এটা কিন্তু আর কি অ্যাডভার্ব। ঠিক আছে, তো অফেন মানে প্রায়, এখানে কিন্তু এটা অ্যাডভার্ব। সো
এইভাবে আপনারা অ্যাডভার্বটা চিনতে পারেন, যেমন ভেরি, ওফেন, রেগুলারলি, ইউজুয়ালি ইত্যাদি ইত্যাদি, এইগুলো কিন্তু অ্যাডভার্ব। সো আশা করি আপনারা অ্যাডভার্বটি মোটামুটি বুঝতে পারছেন। সো এটা কিন্তু প্র্যাকটিস করতে করতে আপনারা আরও ভালো করে জেনে যাবেন। সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নাই। সো এবার আসে প্রিপোজিশন। সো প্রিপোজিশনটা কি? প্রিপোজিশনটা হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসে, নাউন বা প্রোনাউনের আগে বসে অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক আর কি বোঝায়। সো প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্যান্য অংশের সাথে আর কি সম্পর্ক স্থাপন করে। সো আমি যদি বলি, যেমন আমি যদি বলি দে আর ওয়েটিং, দে আর ওয়েটিং ফর দ্য বাস, they are waiting for the bus বা ট্রেন। সো আমি যদি লিখি দে আর ওয়েটিং ফর দ্য ট্রেন, তারা কি ট্রেনটির জন্য অপেক্ষা করছে। সো দেখতে পারছেন দে আর ওয়েটিং ফর দ্য ট্রেন, এখানে দ্য ট্রেন এটি হচ্ছে কি একটি নাউন, এবং এই নাউনের আগে কিন্তু ফর অর্থাৎ প্রিপোজিশন বসে এই পুরা যে আর কি সেন্টেন্সটা আছে তার সাথে এই নাউনের কি সম্পর্ক স্থাপন করছে। দে আর ওয়েটিং ফর দ্য ট্রেন, তারা ট্রেনটির জন্য কি করছে, অপেক্ষা করছে। সো এখানে কি ফরটা হচ্ছে প্রিপোজিশন, ফরটা কি প্রিপোজিশন। তো আমি যদি আরেকটি উদাহরণ দিই, যেমন আমি যদি বলি আই লিভ ইন ঢাকা, লিভ ইন ঢাকা আই লিভ ইন ঢাকা, এখানে কি ঢাকাটা হচ্ছে নাউন, এই নাউনের আগে ইন প্রিপোজিশন বসে এটার সাথে কিন্তু পুরা সেন্টেন্সটার আর কি সম্পর্ক স্থাপন করে পুরা বাক্যের অর্থ প্রকাশ করছে। যেমন আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। ঠিক আছে, তো এইরকম অনেক প্রিপোজিশন আছে, যেমন ইন, অ্যাট, ইন অ্যাট, অন, আপন, এমন ইত্যাদি ইত্যাদি অনেক প্রিপোজিশন আছে। বিসাইড, আফটার, ফ্রম, হ্যাঁ, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক প্রচুর প্রিপোজিশন আছে। সো প্রিপোজিশন সম্পর্কে যদি আলাদা ক্লাস নিতে হয় তাহলে কিন্তু নেওয়া যায়। তো প্রিপোজিশন প্রচুর প্রিপোজিশন আছে, প্রচুর প্রিপোজিশনের প্রচুর রকম ব্যবহার আছে। তো আপনার খালি আজকে শেখার বিষয় যে প্রিপোজিশনটা আপনি জাস্ট চিনতে পারেন কিনা, কোনটার আগে কি বসবে সেটা আপনি পরে জানবেন। সেই রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। তো আপনি এখন খালি পার্টস অফ স্পিচটা শিখছেন, আপনি খালি এইটা ভাবুন যে পার্টস অফ স্পিচটা আর কি আপনি পারছেন কি না। ঠিক আছে, সো প্রিপোজিশনটা আশা করি আর কি আপনারা বুঝতে পারছেন। এইরকম কিন্তু আলাদা অনেক প্রিপোজিশন আছে, যেমন ইন, অ্যাট, অন, আপন, বিসাইড, আফটার, ফ্রম, অ্যাবাউট, অফ, ইটিসি অনেক প্রিপোজিশন আছে। এগুলো আর কি আপনারা আস্তে আস্তে শিখে যাবেন, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তো আপনারা প্রিপোজিশন চিনতে পারছেন কিনা সেটা আর কি দেখবেন। ঠিক আছে, সো আশা করি প্রিপোজিশনটা মোটামুটি ক্লিয়ার হয়েছেন। সো এবার চলে যাব কনজাংশনে। সো কনজাংশনটা হচ্ছে দুইটা সেন্টেন্স বা ক্লজকে কিন্তু যুক্ত করে। ঠিক আছে, যেমন আমি যদি বলি রহিম ইজ ভেরি পোর বাট অনেস্ট, দেখুন রহিম ইজ রহিম ইজ ভেরি পোর বাট অনেস্ট, রহিম খুবই গরিব কিন্তু সৎ। এটা কিন্তু দেখুন দুইটা সেন্টেন্সকে আর কি যুক্ত করেছে। তো আমি যদি এইটা বাট যদি না থাকতো তাহলে কিন্তু এইভাবে লেখা লাগতো, যেমন হচ্ছে দেখুন রহিম ইজ আ ভেরি পোর, আবার এখানে একটা ফুল স্টপ দিয়ে আবার লেখা লাগতো হি ইজ অনেস্ট। কিন্তু দেখুন এই বাট কিন্তু এই পুরা সেন্টেন্সটা, এই দুইটা সেন্টেন্সকে এক করে দিয়েছে, যে রহিম ইজ ভেরি পোর, রহিম খুবই গরিব, হি ইজ অনেস্ট, সে খুবই সৎ। কিন্তু আমি কিন্তু এই বাটটার মাধ্যমে এই রহিম ইজ ভেরি পোর, রহিম খুবই গরিব বাট অনেস্ট কিন্তু কি সৎ, এটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। সো এটা কিন্তু এখানে বাট, এটা কিন্তু এখানে কনজাংশন। ঠিক আছে, এটা হচ্ছে কনজাংশন, এটা হচ্ছে এই বাটটা হচ্ছে এখানে কনজাংশন। তো এইরকম আরও উদাহরণ দেওয়া যায়, যেমন আমি যদি বলি রহিম অ্যান্ড করিম আর টু ফ্রেন্ড, রহিম অ্যান্ড করিম আর টু ফ্রেন্ডস,
সো রহিম অ্যান্ড করিম দুইজন বন্ধু। সো এখানে দেখুন এইটা হচ্ছে এই অ্যান্ড দ্বারা এই দুইটা আর কি যুক্ত হয়েছে, ঠিক আছে। সো এইখানে কিন্তু এই অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। সো কনজাংশন উদাহরণটা আমি আবারও বলি, দুই বা দুইয়ের অধিক সেন্টেন্স ওয়ার্ড বা ক্লজকে যেটার মাধ্যমে সংযুক্ত করা হয় সেটাই কিন্তু কনজাংশন। এরকম কনজাংশন যেমন আছে, আরও আছে বাট, অ্যান্ড, তারপরে অর, ঠিক আছে, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, হোয়েন, ঠিক আছে। এরকম অনেক কনজাংশন আছে। সো আপনারা অবশ্যই এগুলো আস্তে আস্তে শিখে যাবেন। সো আপনি দেখবেন আপনি কনজাংশনটা বুঝতে পারছেন কি না, ঠিক আছে, যে দুইটা সেন্টেন্স বা ক্লজকে যুক্ত করলে সেটা কিন্তু কনজাংশন, ঠিক আছে। সো আশা করি আপনারা কনজাংশনটা বুঝতে পারছেন। তো এইবারে আমরা শিখব পার্টস অফ স্পিচের লাস্ট পার্ট, ইন্টারজেকশন। সো ইন্টারজেকশন অর্থ কি? ইন্টারজেকশন অর্থ হচ্ছে আবেগসূচক অব্যয়। হ্যাঁ, ইন্টারজেকশন অর্থ হচ্ছে আবেগসূচক অব্যয়, আবেগসূচক অব্যয়, আবেগসূচক অব্যয়, আবেগসূচক অব্যয়। সো ইন্টারজেকশন কোনগুলো? আমরা আবেগবশত যেইগুলো আর কি বলে থাকি, যেমন আমরা যদি কোনো ম্যাচ জিতে যাই তখন আমরা বলি না যে হুররে উই হ্যাভ উইন দ্য গেম, হুররে হুররে উই হ্যাভ উইন দ্য গেম, হুররে উই হ্যাভ উইন দ্য গেম, বা হুররে আমরা জিতে গেছি, হ্যাভ উইন দ্য গেম, হুররে আমরা ম্যাচটা জিতে গেছি। সো এখানে দেখতে পাচ্ছেন হুররে, এই কথাটার কিন্তু কোনো অর্থ সেমন কোনো একটা অর্থ নেই, এটা আমরা আবেগবশত বলে ফেলি। সো এটা কিন্তু ইন্টারজেকশন অর্থই হচ্ছে আবেগসূচক অব্যয়। তারপরে আমরা বলি না এলাস, এলাস হি, এলাস হি, এলাস হি হ্যাজ ডাইড। দুঃখে এলাস কথাটা ব্যবহৃত হয় দুঃখর কোনো বিষয় বোঝাতে, হুররে কথাটা ব্যবহৃত হয় আনন্দের কোনো কিছু বোঝাতে, ঠিক আছে। সো আনন্দময়, দেখতে পাচ্ছেন হুররে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলাটা জিতে গেছি। এলাস হি হ্যাজ ডেইড, সে মারা গেছে। সো এটা দুঃখসূচক একটি বাক্য। সো তার জন্য এখানে এলাস ব্যবহৃত হয়েছে। এখানে এলাস কিন্তু আর কি ইন্টারজেকশন, কারণ এটা হচ্ছে আবেগবশত বলে থাকি আমরা এবং এটি দুঃখের সময় বলে থাকি। আবার আরও আছে যেমন ব্রাভো, ব্রাভো। সো ব্রাভো, ব্রাভো কথাটা ব্যবহৃত হয় কাউকে উৎসাহ দেওয়ার জন্য। যেমন আমরা যদি বলি ব্রাভো ইউ আর ডুইং ওয়েল, ইউ আর ব্রাভো ইউ আর ডুইং ওয়েল, তুমি ভালো করছো। সো এইখানেও কিন্তু এই ব্রাভো কথাটারও কিন্তু অর্থ নাই, এটা কিন্তু আমরা আবেগভাবে বসে থাকি। আবার আরও আছে যেমন হেই, হে হাউ আর ইউ, হাউ আর ইউ, হে তুমি কেমন আছো। সো এখানে হে, এটা কিন্তু ইন্টারজেকশন, অর্থাৎ আমরা আবেগবশত যেইগুলোই বলে থাকি সেইগুলোই কিন্তু ইন্টারজেকশন, ঠিক আছে। তো ইন্টারজেকশন কোনগুলো যদি আমি আবার লিখে দিই, যেমন হুররে, ঠিক আছে, হুররে এটা হচ্ছে আনন্দ বোঝাতে ব্যবহার করে থাকি আমরা। তারপর এলাস, এটা হচ্ছে দুঃখ বোঝাতে ব্যবহার করে থাকি, ঠিক আছে। বা হেই, হে, বা ব্রাভো, ঠিক আছে, ব্রাভো, সরি ব্রাভো। তারপরে ও। সো এইগুলো আর কি, সো ইত্যাদি ইত্যাদি, এইগুলো কিন্তু ইন্টারজেকশন, ঠিক আছে। সো আশা করি আপনার ইন্টারজেকশনটাও খুব ভালো করে বুঝেছেন। সো পার্টস অফ স্পিচের সবগুলো পার্ট কিন্তু আপনারা ভালো করে বুঝেছেন এই আশায় করি। আর আরেকটি আমি প্র্যাকটিস ক্লাস দেব, যেখানে হচ্ছে একটি আর কি প্যারাগ্রাফ থাকবে এবং প্যারাগ্রাফের ভিতর কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা আর কি দেখাই দিব, প্র্যাকটিস ক্লাস। সো অবশ্যই ওই প্র্যাকটিস ক্লাসটাও আপনারা করে নেবেন। ওই প্র্যাকটিস ক্লাসটা করলে কিন্তু আপনার আরও ভালোভাবে পার্টস অফ স্পিচ বুঝে যাবেন। আর ওই ভিডিওটা আমি এই ভিডিওর শেষে আই বাটনে দিয়ে দিব, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। সো আপনারা সেখান থেকে পার্টস অফ স্পিচের প্র্যাকটিস ক্লাসটা অবশ্যই দেখে আসবেন, পার্টস অফ স্পিচ আরও ভালো করে বোঝার জন্য। সো সবসময় মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আপনি যতই প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনি ভালো বুঝবেন বা উন্নত হবেন। সো অবশ্যই প্র্যাকটিস করবেন।
আর হচ্ছে ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।